গুড ইভিনিং সকলকে। অলরেডি 7:33 হয়ে গেছে। আজকে একটু অসুবিধার কারণে ক্যামেরা অন করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আজকে পুরোটাই যা পড়ানো হবে সবটাই লিখেই পড়ানো হবে। তো সেক্ষেত্রে ক্লাসে যারা আছো, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, কিছু হয়, তারা অবশ্যই যেভাবে তোমরা মেসেজ করো বা যা করো সেভাবে তোমরা জানাতে পারো। গুড ইভিনিং। অযথা কেউ ক্লাসে কথা বলবে না, কারণ আজকে গ্রামারের ক্লাস। গ্রামার বলতে আজকে আমরা শুরু করছি কারক বিভক্তি দিয়ে। কারক বিভক্তি কোথায় আছে? কারক বিভক্তি আছে আমাদের ক্লাস 10 এর সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার। এর আগের দিন আমরা একটা 9 এর সিলেবাস পড়েছিলাম। আজকে 10 এর সিলেবাসে আসি, অসুবিধা নেই কিছুই, যেহেতু সবটাই কভার আপ করতে হবে সেই কারণে, এবং হাতে সময় আশা করছি খুবই কম। যেটুকু বুঝতে পারছি সময় খুবই কম আর কি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। কারক। কারক লিখতে গেলে কারক বিভক্তি অনুসর্গ সবটাই লিখতে হবে। মূল টপিক হচ্ছে কারক, ঠিক আছে? আচ্ছা, কারক পড়াতে গেলে আমাদের প্রথমেই তার শুরুর দিকের কিছু কথা একটু জানতে হবে। সেটা হচ্ছে যে কারক তো হঠাৎ করে নেমে আসেনি, কারক এসছে প্রত্যেকেই যারা কম বেশি আর কি পড়েছি পড়াচ্ছি। আগের দিনই বললাম যে কম বেশি ধারণা প্রত্যেকেই আছে। তো কারক এসছে ক্রিযুক্ত অক থেকে, ক্রি ধাতু যুক্ত অক থেকে কারক। আচ্ছা, কারক তো লেখাই আছে, যার অর্থ হচ্ছে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক। আচ্ছা, তো ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত, এই ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত এটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমাদের বাংলা ব্যাকরণের বেশ খানিকটা ভিত্তি হচ্ছে সংস্কৃত ব্যাকরণ, ঠিক আছে? আমাদের বাংলা ব্যাকরণের যেটুকু যা আমরা যেটুকু নিয়ে আসছি বাংলা ব্যাকরণে, তার বেশিরভাগটাই আমরা নিয়ে আসছি কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুসারে। ফলে সংস্কৃত কারকে সংস্কৃতের ক্ষেত্রে আমরা যখন কারক পড়ি তখন যা দেখতে পাই যে ক্রিয়ার সঙ্গে যা সম্পর্কযুক্ত তাকেই সংস্কৃত ব্যাকরণে কারক বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাতেও তাই, যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত যা তাকেই আমরা বাংলা ব্যাকরণে কারক বলছি। যা বলতে যে সমস্ত নামপদ, বেশ কিছু টার্ম আসছে যে টার্মগুলো একেবারেই পড়ানো হয়নি, চেনা নয়। চেনা অবশ্যই, কিন্তু পড়ানো হয়নি। তো সেই টার্মগুলো দিয়েই আমরা শুরু করব। কিন্তু তার আগে একটু প্রাককথন বলে নিই কারক সম্পর্কে, এই কারণে। তো কারকের ধারণা আসছে কোথা থেকে? সংস্কৃত ব্যাকরণ থেকে। এই কারককে ইংরেজিতে বলা হয় কেস। কারককে ইংরেজিতে বলা হয় কেস, কিন্তু বাংলা কারকের সাথে ইংরেজি কেসের বেশ কিছু পার্থক্য রয়েছে, ঠিক আছে? মানে বাংলায় আমি যাকে বলছি ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত তাকে যেরকম কেস বলছি, কিন্তু ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে মানে কেস, এই ব্যাপারটা মানে কারক, এই যে কথাটা বলছি সেটা কিন্তু একই ব্যাপার নয়। কেন একই ব্যাপার না? কারণ ইংরেজিতে শুধুমাত্র ক্রিয়ার সঙ্গে নয়, বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য যে কোনো সম্পর্ককে, মানে বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, যে কোনো পদ হোক না কেন তার সম্পর্ককেই কেস বলা হচ্ছে, মানে কেসের আন্ডারে আনা হচ্ছে। কিন্তু বাংলায় যদি ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত না হয় তাকে আমরা সাথে সাথে অকারক বলে দিচ্ছি। আহ তো এই হচ্ছে তিনটে ভাষাকে পরপর রেখে
কারকের যে ডিভিশন। আরেকটা যেটা পার্থক্য সেটা সংস্কৃতের সাথে হচ্ছে যে সংস্কৃততে কারক ৬ প্রকার। সেক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণে এখনো পর্যন্ত সম্প্রদান কারকের যে অস্তিত্ব সেটা রয়েছে। বাংলা কারকের সম্প্রদান বলে আলাদা কোনো কারকের অস্তিত্ব নেই। কিন্তু বাংলাতে আবার সম্প্রদান বলে যদি আলাদা কারকের অস্তিত্ব না থাকে তাহলে সংস্কৃতে ৬ প্রকার, বাংলায় ৫ প্রকার হয়ে যায়। কিন্তু বাংলাতে আলাদা করে আনা হচ্ছে নিমিত্ত কারক। সম্প্রদান কারকের কাছাকাছি যে কারক সেটাকে আনা হচ্ছে নিমিত্ত কারক। এই নিমিত্ত কারক আনার জন্য বাংলাতেও কারক আবার ৬ প্রকার হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু ইংরেজি ব্যাকরণে কারক আবার ৮ প্রকার। কারণটা কি? বাংলায় যে দুটো পদকে আমরা অকারক বলে ধরছি, সেই দুটো পদকেও তো ইংরেজিতে কেসের আন্ডারেই আনছে। ফলে ইংরেজিতে কেসের যদি প্রকারভেদ দেখো তাহলে দেখবে সেখানে আছে ৮ প্রকার। হ্যাঁ, তো এই হচ্ছে কারকের যা কিছু জন্ম বৃত্তান্ত ইতিহাস। জন্ম বৃত্তান্ত ঠিক না, কারকের মোটামুটি বিভিন্ন ভাষায় কারকের যে পার্থক্য সেই পার্থক্যটা দিয়ে কারককে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই যেটা সমান সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক থাকতেই হবে, ঠিক আছে? যার সাথেই যার এই যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হতেই হবে। ক্রিয়াপদের সাথে হোক, বিশেষের সাথে, সর্বনামের সাথে, যার সাথেই হোক সম্পর্ক তৈরি হওয়াটা একটা মাস্ট। আচ্ছা, কারকের ক্ষেত্রে আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে এতগুলো তো আমরা এতক্ষণ ধরে টার্মস পাচ্ছি, কারক পাচ্ছি, সম্পর্ক পাচ্ছি, ক্রিয়া পাচ্ছি, নামপদ পাচ্ছি, হেন তেন অনেক ধরনের জিনিসপত্র এতক্ষণ অবধি আমরা পড়ে নিলাম। কারকের প্রকারভেদ পেলাম, অনেক কিছু আমরা বললাম। কিন্তু এবার একদম গোড়া থেকে শুরু করা যাক। যদি একদম গোড়া ধরতে হয়, একদম গোড়া, একদম শুরুতে যদি ধরতে হয়, তাহলে আসে হচ্ছে ধ্বনি। একদম আদিম মানুষ যখন বিভিন্ন ইশারাতে কথা বলতো, শুধু আওয়াজের মাধ্যমে কথা বলতো, কোনো রকম তার লিখিত রূপ ছিল না, তাকে আমরা বলছি ধ্বনি। এই ধ্বনি থেকে আস্তে আস্তে, সেটাও অবশ্যই এক ধরনের ভাষা, ধ্বনি থেকে আস্তে আস্তে এলো বর্ণ। বর্ণ থেকে আস্তে আস্তে আমরা পেলাম যে বর্ণের ২ রকম প্রকার, স্বরবর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনিও ছিল। এরপর আমরা পেলাম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ধ্বনি থেকে আমরা বর্ণে এলাম এবং এক্ষেত্রে আমরা উচ্চারণের ভিত্তি অনুসারে বিভিন্ন রকম ভাগ করলাম। যে সমস্ত ধ্বনির উচ্চারণে মানে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না সেগুলোকে স্বরধ্বনি বললাম, এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া যারা উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বললাম। এই ধ্বনিরই যখন আমরা লিখছি, লিখিত রূপ যখন প্রকাশ করছি তখন তাকে বর্ণ বলা হচ্ছে। সেই হিসেবে যে সমস্ত বর্ণের মানে লিখতে আর কি কোনো আলাদা রকম সহায়তা লাগে না, আলাদা কোনো বর্ণের সহায়তা লাগে না, সেগুলোকে বলা হচ্ছে স্বরবর্ণ। এবং স্বরবর্ণের সহায়তা ছাড়া যে বর্ণগুলো উচ্চারিত বা লিখিত হতে পারে না সেগুলোকে বলা হলো ব্যঞ্জন বর্ণ। এই পর্যন্ত হলো। বর্ণ থেকে আস্তে আস্তে আমরা এলাম শব্দতে। বর্ণ থেকে আস্তে আস্তে আমরা এলাম শব্দতে। আচ্ছা, শব্দতে আসাতে কি দেখলাম যে বিভিন্ন বর্ণ যদি পাশাপাশি বসে তার একটা অর্থ দাঁড়ায়, তাকে বলা হচ্ছে শব্দ। যে কোনো বর্ণ যখন তখন আমরা পাশাপাশি বসিয়ে দিতে পারবো না, তা দিয়ে কোনো শব্দও তৈরি হবে না। ঠিক আছে? তো শব্দ হতে গেলে শব্দ প্রপার মানে সঠিক শব্দ যদি আমরা তৈরি করতে চাই তো সেক্ষেত্রে বর্ণগুলোকে পাশাপাশি সুসজ্জিত করা প্রয়োজন। তো বর্ণ থেকে এভাবে আমরা পাচ্ছি শব্দ। এরকম করে শব্দ যখন থেকে তৈরি হলো, শব্দ থেকে আমরা সংস্কৃত শব্দ ভান্ডার থেকে কিছু শব্দ নিলাম,
ইংরেজি থেকে কিছু নিলাম, প্রাদেশিক থেকে কিছু নিলাম। প্রাদেশিক মানে কি, আমাদের যা সমস্ত প্রদেশ আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদে বাকি যা সমস্ত প্রদেশ আছে, সেটা তামিল হোক, গুজরাটি হোক, তেলেগু হোক, বিভিন্ন রকম প্রদেশ থেকে আমরা বিভিন্ন রকম শব্দ নিলাম। আমাদের কিছু দেশি শব্দ ছিল, নিজস্ব কিছু শব্দ ছিল, এই দিয়ে এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বেশ কিছু বিদেশি ভাষা থেকে শব্দ এসেছে, সেটা ইংরেজি হোক, ফার্সি হোক, আরবি হোক, অনেক রকম বিদেশি ভাষা থেকে বিভিন্ন শব্দ এসেছে। তো সবাই মিলে একসাথে মিলেমিশে বেশ একটা বিশাল বড় বাংলা শব্দের একটা ভান্ডার তৈরি করলো। বিশাল বড় একটা বাংলা শব্দ ভান্ডার তৈরি হলো, এবং সেই শব্দ ভান্ডারের মধ্যেও আমরা বিভিন্ন রকম শব্দ পাচ্ছি, যৌগিক শব্দ, মৌলিক শব্দ, আহ মানে অনেক ধরনের বিভিন্ন রকম আমরা শব্দ পাচ্ছি, তৎসম তদ্ভব অনেক রকম ভাগে তাকে আমরা ভাগ করছি। সেই সমস্ত কিছুতে আমরা যাচ্ছি না। তো এই যে বিপুল শব্দ ভান্ডার, এই সমস্ত শব্দগুলোর মধ্যে যদি আমরা সিলেক্টেড কিছু শব্দ নিই, যেগুলোকে হয়তো পাশাপাশি বসালে আমরা একটা সুন্দর বাক্য পাবো। ঠিক আছে, আমরা যদি বেশ কিছু শব্দ পাশাপাশি বসাই, কিছু কিছু হয়তো সিলেক্টেড, আমরা এই যে এত বড় শব্দ ভান্ডার, তা থেকে আমরা বেশ কিছু শব্দ নিলাম এবং শব্দ নিয়ে আমরা একটা মানে বাক্য বানালাম। ঠিক আছে, এবার সেক্ষেত্রে যদি আমি বিভিন্ন রকম শব্দ নিই, আমি তো বাংলা শব্দ ভান্ডার থেকে বেশ কিছু শব্দ নিচ্ছি। ঠিক আছে, কিন্তু তারপরেও এই যেটা দাঁড়িয়েছে, যেটা আমি লিখলাম, সেটা কি আসলে কোনো শব্দ, মানে আসলে কোনো বাক্য হলো? হলো না। কেন হলো না? কারণ আমি শব্দগুলোকে বিক্ষিপ্তভাবে বসিয়েছি। এই শব্দগুলোর একে অন্যের সঙ্গে কোনো সম্পর্কই তৈরি হয়নি। সম্পর্ক তৈরি হয়নি বলে শব্দগুলো পাশাপাশি থাকা সত্ত্বেও শব্দগুলোকে আমরা মানে প্রত্যেকটা প্রপার মিনিং যুক্ত শব্দ, মানে এদের প্রত্যেকের সঠিক মানে রয়েছে। প্রত্যেককে আমরা যদি আলাদা আলাদা শব্দ হিসেবে ব্যবহার করি, প্রত্যেকটা টার্ম খেয়াল করবে, আমরা যদি প্রত্যেককে আলাদা আলাদা শব্দ হিসেবে ব্যবহার করি, তাহলে এদের প্রত্যেককে আলাদা আলাদা শব্দ হিসেবে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমরা একটা বাক্য তৈরি করব বলে ব্যবহার করি, তাহলে বাক্যের যে শর্তগুলো, সেই শর্তগুলো প্রথমেই যেটা পূরণ করে না, সেটা হচ্ছে শব্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। এই যে বাক্য তৈরি হওয়ার যে একটা প্রাথমিক শর্ত, সেটাই এই শব্দগুলো পূরণ করছে না। কিন্তু কেন করছে না? প্রত্যেকটা শব্দের মানে থাকার পরেও কেন করছে না? কারণ বাক্যে যখন আমরা শব্দকে প্রয়োগ করব, তখন সেই শব্দকে অবশ্যই কোনো না কোনো পদে পরিণত হতে হবে। তার মানে শব্দ থেকে ভেঙে আমাদেরকে পদে আনতে হবে। পদে আনতে হবে। যতক্ষণ না আমরা পদে আনবো, ততক্ষণ এই জিনিস বাক্যে ব্যবহার হতে পারবে না। মানে সরি, শব্দেও বাক্যে ব্যবহার হতে পারবে না। যখন শব্দ পদে পরিণত হবে, তখন সেটা বাক্যে ব্যবহার হতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে শব্দ আর পদের মধ্যে বেসিক পার্থক্য। কারণ আমরা যখন বাক্য পড়ি, তখন খুব ছোটবেলা থেকে আমরা যখন বাক্য টাক্য পড়েছি বা বিভিন্ন রকম পদ পড়েছি, তখন আমরা দাগ পেয়েছি, এটা হচ্ছে বিশেষ্য পদ, এটা হচ্ছে ক্রিয়াপদ, এরকম বিভিন্ন রকম পদ আমরা পড়েছি। সেগুলো কিন্তু কখনো আমরা শব্দ হিসেবে পড়িনি। বিশেষ্য শব্দ, সর্বনাম শব্দ আমরা কিন্তু এভাবে পড়িনি, তাই তো? আচ্ছা, তো এই কারণে বাক্যে ব্যবহারের জন্য আমাদের প্রয়োজন পদ। কিন্তু প্রশ্ন হলো, শব্দকে আমরা মানে খুব সাধারণ ভাষায় বলতে গেলে বাজার থেকে আনা কাঁচা সবজি, বাজার থেকে আনা কাঁচা সবজি
আমরা কখনোই কারোর খাবার পাতে দিই না। দিই কি? মানে বাজার থেকে তুমি বেশ কিছু সবজি কিনে আনলে, আলু, পটল, ঝিঙে, মূলো, বেগুন, দিয়ে তারপরে সেগুলো কেটে কুটে পাতে দিয়ে দিলে কেউ খাবে? খাবে না। কারণটা কি? খাওয়ার শর্তই সেটা পূরণ করে না। খাওয়ার শর্ত পূরণ করবে কখন? যখন সেই সবজিগুলোকে রান্না করা হবে। তাহলে কাঁচা সবজিগুলো রান্না করতে গেলে কি করতে হবে? তাকে সেদ্ধ করতে হবে, তাকে মশলা দিতে হবে, তাকে লবণ দিতে হবে, তাকে টেস্টি বানাতে হবে। তারপরে আমরা গিয়ে একটা পাঁচমিশালি তরকারি পাবো। এই পাঁচমিশালি যে তরকারি, এই যে বাজারের কাঁচা সবজি, সেই সব সবজিগুলোই এখানে থাকছে। ঠিক আছে? আলু, বেগুন, পটল, মূলো, উচ্ছে সবই এর মধ্যে থাকছে, কিন্তু এইটার নাম হয়ে যাচ্ছে পাঁচমিশালি তরকারি। তখন তখন এই পাঁচমিশালি সবজির মধ্যে, এই পাঁচমিশালি সবজি যখন সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু বাজারের কাঁচা সবজিগুলো, মানে যে বৈশিষ্ট্য বা বাজারের কাঁচা সবজিগুলোর যে অপারগতা, সোজা কথায়, সেইটা কিন্তু এটার মধ্যে থাকছে না। মাঝখানে যে যে প্রসেসটা আমরা পেরিয়ে এলাম, সেটা হচ্ছে সবজিটাকে রান্না করা। তার মানে শব্দকে যখন আমরা পদে পরিণত করব, তখন শব্দকে কুক করতে হবে। ঠিক আছে? তবে আমরা পদ করে সেটাকে আমরা বাক্যে ব্যবহার করতে পারবো। হুম। আচ্ছা, এই কুকিং এর জন্য কি কি করতে হবে? কুকিং এর জন্য একটি জিনিস লাগে, সেটা হচ্ছে বিভক্তি। কি লাগে? বিভক্তি। তার মানে শব্দের সাথে বিভক্তি যুক্ত করতে হবে বা অনুসর্গ যুক্ত করতে হবে, কিছু যুক্ত করতে হবে। তাহলে আমরা বাক্যগুলো, এই শব্দগুলোকে পদে পরিণত করতে পারবো। এই পদ আলটিমেটলি গিয়ে বাক্য হতে পারবে। যেমন আমি যদি এখানে এবার লিখি, পাখি উন্মুক্ত হয়ে আকাশে ওড়ে, বা উন্মুক্ত আকাশে ওড়ে, সেটার মানেটা ঠিক আছে। এই যে একটা হয়ে অনুসর্গ যুক্ত করলাম, এই যে একটা এ বিভক্তি যুক্ত করলাম, এটাতেই দেখো বাক্যের প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি হলো। পাখি উন্মুক্ত, সেই কারণে সে আকাশে উড়ে বেড়াতে পারে। কোথায় উড়ে বেড়াতে পারে? আকাশে উড়ে বেড়াতে পারে। পাখি কি করে? পাখি ওড়ে। এই যে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করলে তার উত্তর পাচ্ছি। ঠিক আছে? এইটাকে বলে সম্পর্ক। আমি যখন সম্পর্ক তৈরি করব, তখন দেখতে পাবো যে বাক্যের বাকি পদগুলোর সাথে বাকি পদগুলোর সম্পর্ক কিসের দ্বারা আসছে? প্রশ্ন এবং উত্তরের দ্বারা। আচ্ছা, তো এইভাবে কি হলো? শব্দের সাথে বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়ে পদে পরিণত হলো। মানে এই যে মাঝখানের যে কুকিং প্রসেস, সেটা কমপ্লিট হলো। এবার আমরা তাকে পরিবেশন করতে পারি বাক্যের ক্ষেত্রে। তো এইভাবে না হয় তৈরি হলো পদ। পদের সংজ্ঞা হিসেবে আমরা খুব ছোটবেলা থেকে পড়ে এসেছি, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। শব্দকে পদ বলে, আমরা বহু পড়েছি, তাই তো? তখন মুখস্থ থাকতো না, এবং কিছু একটা এদিক ওদিক করে দিতাম, দিয়ে নাম্বার পেতাম না গ্রামারে, এবং তখন খুব রাগ হতো যে এইটুকু ভুলের জন্য নাম্বার দেওয়া হয়নি। জিনিসগুলোকে যখন বুঝবে খুব গোড়া থেকে, তখন 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 মনে হবে যে না, মানে এই ছোট ছোট যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর ভুল, মানে ভুল জিনিসটা এখানে মান্যতা প্রাপ্তই নয়। মানে ব্যাকরণের ক্ষেত্রে ভুল এই ব্যাপারটা, মানে এটা লিখিনি, এটা হয়নি, এই জিনিসটা মান্যতা প্রাপ্ত ব্যাকরণে নয়। ঠিক আছে? কারণ ব্যাকরণে ভুল বলে কিছু হয়। হুম। মানে তুমি, মানে ব্যাকরণে হয় জানো, না হলে জানো না। জানি কিন্তু ভুল লিখেছি, এই ব্যাপারটা হয় না। তাহলে জানাতেই কোথাও একটা ভুল থেকে গেছে, বা জানাতেই কোথাও একটা কম থেকে গেছে। ঠিক আছে? এই কারণেই এতটা গোড়ার থেকে পড়ানো, যাতে খুব ছোট ছোট থেকে ছোটতম জায়গা থেকেও যদি প্রশ্ন আসে, তাতেও যেন ডিফেন্ড করতে অসুবিধে না হয়। আচ্ছা, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা গেল, কিন্তু প্রশ্ন হলো বিভক্তিটা কি? বিভক্তিযুক্ত শব্দকে পদ না হয় বলা গেল, পদ অবধি হলো, বাক্য টাক্য সব তৈরি হলো, কিন্তু প্রশ্ন হলো বিভক্তিটা কি? বিভক্তি হলো
সেই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পদ গড়ে তোলে, সেটাকে বলা হয় বিভক্তি। এই এত বড় সংজ্ঞাটা মুখস্থ করতে কি কষ্ট হতো, কিন্তু ব্যাপারটাকে যদি বোঝো তাহলেই দেখবে যে প্রত্যেকটা প্রত্যেকটা শব্দকে যেহেতু জাস্টিফাই করছে, সেহেতু তোমার জিনিসটাকে আর মুখস্থ করতে লাগবে না। কি? বিভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি। এখানে যেহেতু হয়েটা উপসর্গ, সেহেতু আমি আনছি না। এই যে আমরা একটা এ পেলাম, এ, এটা একটা বর্ণ, তাই তো? আচ্ছা, বাকিগুলোর সাথে তো কিছু যুক্ত নেই, বাকিগুলোর সাথে কিছু যুক্ত নেই, এগুলো শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিতে আমি পরে আসছি, ঠিক আছে? বিভক্তি চিহ্ন না থাকা সেখানেও কিন্তু অবশ্যই বিভক্তি রয়েছে। কেউ ভাববে না যে ওই শব্দগুলো বিভক্তি ছাড়াই পার পেয়ে গেছে, যায়নি, পার পেয়ে যায়। তো কি হয়, যে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যাদের নিজস্ব কোনো অর্থ নেই, এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য, যাদের নিজস্ব কোনো অর্থ নেই, তারা শব্দ কিংবা ধাতুর সাথে যুক্ত হয়ে সেই শব্দ বা ধাতুকে যখন বাক্যে ব্যবহারের উপযোগী পদ করে তোলে, তখন তাকে বলা হয় বিভক্তি। ঠিক আছে? মানে আলাদা করে আমি কিন্তু কোথাও থেকে দেখে দেখে সংজ্ঞা বলছি না, এটা কিন্তু মানে কি বলবো, জিনিসগুলো যদি বোঝো, বুঝতে বুঝতে দেখবে নিজেই একটা সংজ্ঞা সুন্দর সাজিয়ে নিতে পারছো, যেখানে কোনো ফাঁক নেই। হ্যাঁ, মানে যে জিনিসটুকু বুঝলে সেই জিনিসটুকু মিশিয়েই, সেই জিনিসটুকু দিয়েই একটা ভালো সংজ্ঞা তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, সেসবে যাচ্ছি না। তো এই যে বিভক্তি, বিভক্তিটা আসছে কোত্থেকে? বি পূর্বক ভজ যুক্ত তি থেকে। এই হচ্ছে বিভক্তির উৎপত্তি আর কি। তো এটার মানে কি? এটার মানে হলো বিভাজন। মানে ভজ জিনিসটার মানেই হচ্ছে ভাজন করা, মানে ভাগ করা। আর বি কথাটার মানে হচ্ছে বিশেষভাবে ভাগ করা। বি ভাজন, বিশেষভাবে ভাগ, তার সঙ্গে তি প্রত্যয় যুক্ত হয়েছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজকে ক্যামেরা দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে কারোর যদি কোথাও গিয়ে মনে হয় যে ক্লাস বোরিং লাগছে, আর একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আর একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, তাহলে না সেটা আমাকে একটু জানাবে, তাহলে আমি একটু স্পিড বাড়িয়ে পড়াবো। ঠিক আছে? আমার মনে হলো জিনিসগুলো একটু ধরে 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 পড়ানো প্রয়োজন, সে কারণে আমি পড়াচ্ছি। তো যেহেতু প্রসেসগুলো সবটাই টেকনিক্যাল, তো সেক্ষেত্রে তোমাদের কারোর যদি ক্লাস বোরিং লাগে, সে একটুখানি জানাবে যে ম্যাম আরেকটু স্পিড বাড়ালে ভালো, বোরিং লাগছে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বিভাজন বা বন্টন, এই বিভক্তি, এই বিভক্তি জিনিসটা তৈরি হচ্ছে বিভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়ে। বিভক্তিকে আমরা আবার দুভাগে ভাগ করছি, শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। আচ্ছা, শব্দ বিভক্তি ধাতু বিভক্তি আমি বোঝাবো, তার আগে ধাতুতে আসি। ধাতু, ধাতুর কথাটার মানে কি? ধাতু হচ্ছে উৎস। ধাতু হচ্ছে উৎস। কিসের উৎস? ক্রিয়াপদের উৎস। ক্রিয়াপদ, গোটা কথাটা হচ্ছে ক্রিয়াপদ। এই যে ক্রিয়াপদ তৈরি হচ্ছে, সেই ক্রিয়াপদকে তো পদ তৈরি করতে গেলে কোথাও একটা থেকে উৎপত্তি হতে হবে, তারপর তার সঙ্গে বিভক্তি যুক্ত হতে হবে, তারপর সে একটা কাজ সম্পূর্ণ করে বাক্যে ব্যবহৃত হতে পারবে। তো ক্রিয়ার যে উৎপত্তি স্থল, তাকে বলা হয় ধাতু। ঠিক আছে? ক্রিয়ার যে উৎপত্তি স্থল তাকে বলা হয়, ক্রিয়ার যে উৎপত্তি স্থল তাকে বলা হয় ধাতু। আচ্ছা, উৎপত্তি স্থল বলতে কি বোঝায়? ধরো দৃশ, দৃশ হচ্ছে একটা ধাতু। ঠিক আছে? ধাতুর চিহ্ন, রুট ওভারের ওভারটা থাকে না, শুধু রুটটা থাকে। দৃশ ধাতু মানে দেখা, তাই তো? এরপর এই দৃশ ধাতুটা থেকে তৈরি হওয়া যদি যে কোনো শব্দের দিকে আমরা তাকাই, দৃশ ধাতু মানে দেখা, এটুকু আমরা জানি। ঠিক আছে?
এই দৃশ্য থেকে আমরা দৃশ্য তৈরি করতে পারি, এই দৃশ্য থেকে আমরা দর্শক তৈরি করতে পারি, এই দৃশ্য থেকে আমরা দর্শন তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমি যদি এই তিনটেকে ধরি, এই তিনটের মধ্যে এমন কি কোনো শব্দ আছে যেটার সঙ্গে দেখার কোনো সম্পর্ক নেই? মানে নেই, দেখার সাথে কোনো লিঙ্কই নেই। দৃশ্য মানে যেটা আমরা দেখতে পাই, দর্শক মানে যে দেখছে, দর্শন মানে একটি বিশেষ দেখার দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? কোনো একটি বিষয়কে তুমি কতটা গভীরে দেখছো সেটাই হচ্ছে দর্শন। তো সেখান থেকেই দর্শন বিষয়েরও উদ্ভাবন আর কি। তো এই যে দৃশ্য ধাতু, যার অর্থ দেখা, এই যে একটা মূল ধাতু থেকে আমরা মূল ধাতু দেখা থেকে আমরা এতগুলো শব্দ তৈরি করতে পারছি। কেন পারছি? এবং যতগুলোই আমরা শব্দ তৈরি করি না কেন, তাদের সঙ্গে দেখার একটা সম্পর্ক থাকবেই থাকবে। ঠিক আছে? তো সেই কারণে বলা হয় যে ক্রিয়ার যে উৎপত্তি স্থল তাকে বলা হচ্ছে ধাতু। এই ধাতুর সাথে যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন তৈরি হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ধাতুর সাথে বিভক্তি যুক্ত হলে তৈরি হয় ক্রিয়াপদ। একটা পদ এখানে চলে গেল। শব্দ, যে কোনো শব্দের সঙ্গে বিভক্তি যখন যুক্ত হয়, যে কোনো শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেখানে তৈরি হয় নামপদ। নামপদ, নাম বলতে কোন পদগুলোকে বোঝায়? নাম বলতে বোঝায় বিশেষ্য সর্বনাম। এবার বিশেষ্যকে বিশেষায়িত করতে আমরা বিশেষণ পদ ব্যবহার করি। একটা পদ তৈরি হয়, সেটা হচ্ছে অব্যয়। অব্যয় তৈরি হয় না, অব্যয় হচ্ছে আমরা অনুসর্গ থেকে পাবো অব্যয়। অনুসর্গ এর পর পড়াচ্ছি। তো যে পদের আলাদা করে কোনো ব্যয় হয় না, লিঙ্গ পুরুষ বচন অনুসারে যে পদের আলাদা করে কোনো রকম ব্যয় হয় না তাকে বলা হচ্ছে অব্যয়। ঠিক আছে? আচ্ছা, এই যে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি, শব্দের সাথে বিভক্তি যুক্ত হলো, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলো, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হলো নামপদ, ধাতুর সাথে বিভক্তি যুক্ত হলো তৈরি হলো ক্রিয়াপদ। গোটা বাক্যের ধরনটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো? নামপদ ক্রিয়াপদ মিলে আমরা একটা গোটা বাক্যকে পাচ্ছি, কিন্তু পদ ছাড়া কখনোই আমরা কোনো বাক্যকে পাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, যদি শব্দ বিভক্তির উদাহরণ দিই, মানে উদাহরণের এভাবে কোনো দরকার নেই। যেমন শব্দ হচ্ছে মাঠ, সেই থেকে মাঠে, মাঠে ছেলেরা খেলছে। ধরো আমি বললাম, এটা একটু লিখি তাহলে আরেকটা জিনিস পড়ানো হয়েছে। মাঠে ছেলেরা খেলছে, এই যে মাঠে এ বিভক্তি যুক্ত হয়েছে, ছেলেরা, এখানে রা যুক্ত হয়েছে। এই রাটা কি এবার সেটাই পড়াবো। খেলছে, খেল ধাতু থেকে এসছে, খেল ধাতুর অর্থ খেলা করা, তার সঙ্গে একটা ছেদ যুক্ত হয়েছে, দিয়ে খেলছে একটা ক্রিয়াপদ তৈরি হয়েছে। এই যে এ বিভক্তি, এটাই হচ্ছে শব্দ বিভক্তি, এটাই হচ্ছে শব্দ বিভক্তি। আর এই যে ছে, এটাকে আমরা বলছি ধাতু বিভক্তি। ঠিক আছে? আচ্ছা, আর এই যে মাঠে, এটা একটা নামপদ, এটাও নামপদ, এটা ক্রিয়াপদ। ঠিক আছে? আচ্ছা, তো ছেলের সাথে রা যুক্ত হলো। এখন রাটা লিখতেই পারো তোমরা, রা বিভক্তি লেখা যায়, সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এক্সাক্ট জানতে চাও তাহলে রাটা হচ্ছে নির্দেশক। নির্দেশক, নির্দেশক কথাটার মধ্যেই এর মানে লুকিয়ে আছে, যা কোনো কিছুকে নির্দেশ করছে, পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? কি পয়েন্ট আউট করে দেখাচ্ছে? যে মাঠে যারা খেলছে তারা হচ্ছে ছেলেরা, অর্থাৎ মাঠে অনেক ছেলে খেলছে। কি নির্দেশ করে দেখাচ্ছে? যে মাঠে অনেক ছেলে খেলছে। আমি যদি এই নির্দেশকে ছেলেরার জায়গায় ছেলেটি লিখতাম, ছেলেটি লিখতাম, তাহলে সবাই বুঝতে পারতো যে
একটি ছেলে খেলছে, একটি ছেলে, ঠিক আছে? এটা কিন্তু ছেলের কোনো বিভক্তি নয়, এটা হচ্ছে ছেলের সংখ্যা নির্দেশ করা হচ্ছে। মাঠে ছেলেটি খেলছে না ছেলেরা খেলছে, এই যে এই ধরনের জিনিসগুলো আমরা পাচ্ছি, এগুলো এইটাকেই বলা হচ্ছে নির্দেশক, যা কোনো কিছুকে নির্দেশ করে দিচ্ছে, ঠিক আছে? মানে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, মানে নির্দেশক যদি বলতে চাও যে এটাও একটা এক ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি, যখন তার সংখ্যা নির্দেশ করে দেয়, এক বচন না বহু বচন সেটাকে নির্দেশ করে দেয়, সেটাকে বলা হয় নির্দেশক। এই নির্দেশককে অনেক জায়গাতে পদাশ্রিত নির্দেশক বলা হয়। পদাশ্রিত নির্দেশক, পদের নিচে আছে, পদাশ্রিত নির্দেশক কেন বলা হয়? আলাদা করে এটার কোনো সংজ্ঞা নেই, যেহেতু পদ ছাড়া নির্দেশক কোনোভাবে ব্যবহার হতে পারেই না, মানে নির্দেশকের ব্যবহার হওয়ার কোনো জায়গাই নেই, সেই কারণে এটাকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। যেমন যদি আমরা এক বচন বোঝাতে চাই তাহলে টি, টা, খানা, খানি এই সমস্ত ব্যবহার করা হয়, আর যদি বহু বচন বোঝাতে চাই তাহলে গুলি, গুলো, গুলা এই সমস্ত কিছু ব্যবহার করা হয়। কিন্তু মাঝে মাঝে মনে রাখবে যে নির্দেশকের সাথেও কিন্তু আলাদা করে অনেক সময় বিভক্তি বসে। কিরকম? মানে নির্দেশকের সঙ্গে ঠিক বিভক্তি না, নির্দেশক অনুযায়ী যেটা ব্যবহার করা হচ্ছে, যে মানে ধরো ক্রিয়াপদের পর নির্দেশক অনুযায়ী আমরা যে টি, টা, খানা, খানি এই যে ব্যবহার করতে চাইছি, সেটাও কিন্তু অনেক সময় মানে কিসের মানে যদি আমি উদাহরণ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। বলতেটা কি চাইছো, কি চাইছো, ঠিক আছে? মানে কেউ কিছু বলতে চাইছে, এখানে এই যে টা, এর কিন্তু কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এই যে অপ্রয়োজনীয় জায়গাতেও কিন্তু আমরা নির্দেশক ব্যবহার করে কি করতে পারি? বাক্যের অলংকার বৃদ্ধি করতে পারি, ঠিক আছে? ক্রিয়াপদের সঙ্গে এখানে যে নির্দেশকটা ব্যবহার করা হয়েছে, আমি যদি বলি যে কি বলতে চাইছো, বা বলতে কি চাইছো, এরকম যদি আমরা বলি, তাহলে বাক্যের যে ধরনের টোন ব্যবহৃত হয় বা বাক্যের যে ধরনের মানে গিয়ে দাঁড়ায়, তার থেকে ঠিক আলাদা মানে গিয়ে দাঁড়ায় বলতেটা কি চাইছো, এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছো, মানে এই যে পয়েন্ট আউট করে তাকে বোঝানো যে এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছো, এই যে জায়গাটা, এই যে বাক্যের মধ্যে আলাদা রকম একটা সৌন্দর্য এলো, আলাদা রকম একটা অলংকার এলো, এই কাজটাও কিন্তু নির্দেশক অনেক ক্ষেত্রে করে থাকে, ঠিক আছে? বেশ, নির্দেশক যদি হয় তাহলে আমরা একটু আসি, এগুলো কেন আগে পড়িয়ে রাখা? কারণ কারক পড়াতে পড়াতে এগুলো আলাদা করে আর মানে ঠিক বলা হয় না, সেই কারণে। এবার যদি আমরা আসি অনুসর্গতে, অনুসর্গ কাকে বলে? অনুসর্গ হচ্ছে একদম বিভক্তির মতো, ও ঠিক বিভক্তির মতোই কাজ করে, কিন্তু অনুসর্গ কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি নয়। এটা কি? প্রপার শব্দ, যাকে আমরা বলছি অব্যয়। তার মানে যে সমস্ত অব্যয় পদ ধরা যায়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সবটাই অব্যয়। তো এই যে অনুসর্গ, এই অনুসর্গগুলো কি করে? এই সমস্ত শব্দগুলো অনেক ক্ষেত্রে শব্দের সঙ্গে, মানে শব্দের পরে, অনুশব্দের অর্থ তো পরে, অনুসর্গের অর্থ পরে বা পশ্চাৎ বা পেছনে, তো শব্দের পেছনে, শব্দের পরে যুক্ত হয়ে এগুলো বিভক্তির মতো কাজ করে। এবং বিভক্তির কাজ কি? বিভক্তির কাজ হলো মূলত শব্দের সঙ্গে, সরি, ক্রিয়াপদের সঙ্গে বাক্যের নামপদের যে সম্পর্ক সেইটাকে ক্লিয়ার করা। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যাতে সম্পর্ক তৈরি হয়, সেই কাজটা করছে বিভক্তি। কিন্তু বিভক্তির কাজটাকে আরো স্পেসিফাই করে দিচ্ছে যে হ্যাঁ এই কাজটাই করা হচ্ছে, এইভাবেই করা হচ্ছে,
এটাই তার কাজ করার ধরন, এইটাকে বলা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, অনুসর্গ কি করে, বিভক্তির মতোই কাজ করে এবং সেটা বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেইটাকে আরো অনেক বেশি স্পেসিফাই করে দেয়, আরো অনেক বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক আছে, যেমন আমরা যদি বলি সে কলমে লেখে, তাহলেও আমরা বুঝতে পারছি যে এখানে কলমের সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। তার মানে কলমে লেখে মানে সে নিশ্চয়ই কলমের মাথার ওপর লেখে না, কলমের গায়ে লেখে না, সে কলম দিয়েই লেখে। এটা প্রত্যেকের কাছে খুব ক্লিয়ার হয়ে যায় যে কলমে লেখে মানে সে কলম দিয়ে লেখে। ঠিক আছে, হয়তো কোনো বাচ্চা পেন্সিল থেকে সে এখন কলম ধরতে শিখেছে, তো এখন আমরা বলতে পারি সে কলমে লেখে। কিন্তু আমরা যদি বলি যে সে কলম দিয়ে লেখে, তাহলে এই যে দিয়ে, এই দিয়েটার জন্য কি হলো, এই অনুসর্গটার জন্য কি হলো, বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, এই যে কলম দিয়ে যে কলমে যে লেখা, এই যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেইটাকে আমি স্পেসিফাই করে দিলাম যে হ্যাঁ সে কলম দিয়েই লেখে। এই যে কলম আর লেখার মধ্যে যে সম্পর্ক, তার সাথে একটা দ্বারার সম্পর্ক আছে, একটা কিছু দিয়ে সে কাজটা করছে, কোনো কিছু সাহায্যে সে কাজটা করছে, এইটারই সম্পর্ক আছে। এইটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে অনুসর্গ। আচ্ছা, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, এই যে জিনিসগুলো বোঝালাম, বা এই শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, নামপদ, ক্রিয়াপদ, এই জিনিসগুলো যে বোঝালাম, এটা নিয়ে কি ক্লাসে কারোর কোনো অসুবিধা আছে? বেশ, সেক্ষেত্রে আমরা আরেকটু এগোতে পারি। এই অনুসর্গ, অনুসর্গ যেহেতু অব্যয় পদ, অনুসর্গ যেহেতু একদম নির্দিষ্ট শব্দ, সেহেতু বিভক্তির সাথে প্রধান পার্থক্যটাই হলো যে বিভক্তি যেরকম নির্দিষ্ট কিছু অর্থ থাকে না, শুধুমাত্র বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে, ওর অর্থ থাকার কোনো প্রশ্নই নেই, নির্দেশকের অর্থ থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু অনুসর্গ কিন্তু অব্যয় পদ, অনুসর্গের নিজস্ব অর্থও থাকে এবং বিভক্তি বা নির্দেশক যেরকম কোনোভাবেই কোনো শব্দ বা পদ ছাড়া ব্যবহার হতে পারে না, কোনোভাবেই সেগুলোকে আলাদাভাবে ব্যবহার করা যায় না, অনুসর্গকে কিন্তু আলাদাভাবে ব্যবহার করা যায়, অনুসর্গ নিজস্ব অর্থ আছে। ঠিক আছে, এই অনুসর্গগুলোর মধ্যে অনুসর্গগুলোকে যদি আমরা ভাগ করি, তার মধ্যে বেশ কিছু সংস্কৃত অনুসর্গ আছে, যেগুলো, যে সমস্ত শব্দ ধরো ডাইরেক্ট সংস্কৃত ভাষা থেকে এসে, যেমন অপেক্ষা, তারপর নিকটে, তারপরে সান্নিধ্যে, এই সমস্ত যে কঠিন কঠিন যে অনুসর্গগুলো, সেই সমস্তগুলো। এরপর যদি আমরা আসি যে বাংলা অনুসর্গ বা যে সমস্ত অনুসর্গগুলো বাংলা ভাষা থেকে আসে, মানে একদম চলিত অনুসর্গ যেগুলো আমরা ব্যবহার করেই থাকি, যেমন হচ্ছে যে থেকে, ধরে, বলে, নিয়ে, এই সমস্তগুলো। এরকম অনুসর্গের বিভিন্ন বিভিন্ন রকম ভাগ আছে, শব্দের যেরকম আমরা ভাগ করি তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, সেই রকম অনুসর্গেরও বেশ কিছু ভাগ আছে, বেশ কিছু বিদেশি অনুসর্গ আছে, যেমন হচ্ছে যে দরুন, বনাম, বাবদ, এটা বাবদ আমি বাজার বাবদ আমি এত টাকা পাবো, এই যে এই ধরনের যে কথাগুলো আমরা বলি, এইগুলোর মধ্যে বেশিরভাগটাই ফার্সি অনুসর্গ, যেগুলো আমরা বাংলা ভাষায় প্রচন্ড বেশি ব্যবহার করে থাকি। তো ফলে ফার্সি শব্দের উদাহরণ হিসেবেও এগুলোকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো অনুসর্গ নিয়ে পড়াতে গেলে গোটা একটা ক্লাসই দিয়ে দিতে হবে আর কি, যে অনুসর্গের যে যতগুলো ভাগ আছে এবং অনুসর্গকে যত রকম ভাবে পড়ানো যায়, কিন্তু এখানে অনুসর্গটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে কারণ। তো বিভক্তি, অনুসর্গ, নির্দেশক সমস্ত কিছু পড়ানোর পর এবার আমরা আসবো কারক। এমনকি আমরা এটাও দেখবো, যেটা আমার বলতে ভুল হলো,
ভুল হয়নি, ভুলে গেছি, যে অনুসর্গ যেরকম বিভক্তির মতো কাজ করে, অনুসর্গ কিন্তু মানে অনুসর্গতেও কিন্তু আলাদা করে বিভক্তি বসানো হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি একটা গোটা শব্দ ধরি, ধরো ভিতর, কিন্তু যদি বলি ভিতরে, ঠিক আছে, তাহলেই অনুসর্গের সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়। তারপরে ধরো পিছনে, এ বিভক্তি যুক্ত হয়। কারণে, এ বিভক্তি যুক্ত হয়। বিভক্তি ছাড়া যে অনুসর্গগুলো সেগুলো তো আছেই, যেমন এর আগে যেগুলো বললাম, যে ব্যতীত, মতো, দ্বারা, দিয়া, তারপরে হচ্ছে যে যদি বিদেশি অনুসর্গ নাও তাহলে দরুন, বনাম, এই যে বিভিন্ন রকম অনুসর্গগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এই হলো অনুসর্গের বিভিন্ন রকম পাঠ। অনুসর্গ নিজে যেহেতু একটা পদ, নিজে যেহেতু অব্যয় পদ, সেই কারণে এরপর যখন অব্যয় পড়তে যাবে তখনও এই অনুসর্গের জিনিসপত্রগুলোই পড়তে হবে। ঠিক আছে, এবং অনুসর্গ সবসময় শব্দ মানে বা পদে, পদ বিশেষত পদে পরে বসে, কারণ অনুশব্দের অর্থই হচ্ছে পরে। এই প্রত্যেকটা জিনিস, যতগুলো জিনিস পড়ালাম, এই প্রত্যেকটা জিনিস কারক বিভক্তির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এবং এই এই জিনিসগুলো থেকেই আসলে খুব টেকনিক্যাল প্রশ্নগুলো দেওয়া হয়। ঠিক আছে, এবার আমরা আসবো কারক। প্রথমেই একদম শুরুতেই বললাম যে সংস্কৃত কারক থেকে বাংলা কারক, এই প্রত্যেকটা, এই দুটো কারকেই আমরা 6 রকম করে ভাগ পাই। শুধুমাত্র সংস্কৃত কারকে আমরা যাকে সম্প্রদান কারক হিসেবে পাই, বাংলা কারককে আমরা তাকেই নিমিত্ত কারক হিসেবে পাই। বাংলার কি কি কারক রয়েছে? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক, আর অধিকরক কারক। এই 6 ধরনের কারক আমরা বাংলা ব্যাকরণে পেয়ে থাকি। সংস্কৃতের ক্ষেত্রে শুধু এই জায়গাটাই আমরা পাবো সম্প্রদান কারক। ঠিক আছে, আর যদি আমরা এর আগেই বললাম যে ইংরেজিতে আমরা যখন কারক পাই তখন সেটাকে বলা হচ্ছে কেস, এবং ইংরেজিতে যে 8 ধরনের কারক, ইংরেজিতে যে 8 ধরনের কেস, তার মধ্যে তো এগুলো আছেই আর কি। নিশ্চয়ই ইংরেজিতে কর্তৃকারককে কর্তৃকারক বলা হবে না, কিন্তু ইংরেজিতে আলাদা করে এই যে সম্বন্ধ পদ বা জেনেটিভ আর সম্বোধন পদ বা ভোকেটিভ, এই দুটো কিন্তু আলাদা করে ইংরেজিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং এই দুটো ইংরেজি কারকের মধ্যে ইনক্লুডেড থাকে, জেনেটিভ আর ভোকেটিভ আলাদা করে ইনক্লুডেড থাকে বলে ইংরেজিতে কারকের সংখ্যা হয়ে যায় 8। আচ্ছা, তো এই যে কর্তৃ, কর্ম, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, এই জিনিসগুলো যে পড়তে হয় বা পড়তে হবে, সেই জিনিসগুলোকে সব থেকে মূল বিষয় হলো আগে সেই কারককে চেনা। ঠিক আছে, সেই কারককে যদি আমরা চিনতে চাই, কারককে আমরা যদি প্রপার আইডেন্টিফাই করতে পারি, তাহলে বিভক্তি চিহ্নিত করা এমন কিছু বিষয় নয়, কারণ বিভক্তি সব থেকে সোজা জিনিস, শব্দের সাথে এক্সট্রা যেটুকু অংশ জুড়ে আছে সেটাই তার বিভক্তি। খুব জোর হলে নির্দেশক হবে, বা শব্দের থেকে যদি আলাদা করে ব্যবহার হয়ে থাকে তাহলে সেটা অনুসর্গ হবে। ঠিক আছে, প্রথমেই আসে কর্তৃকা। এই যে বিভক্তি, বিভক্তি যে কাজটা করছে সেটা হচ্ছে বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি করছে। এই যে সম্পর্ক তৈরি হওয়াটাই কারক। তো ক্রিয়াপদকে আমরা যদি কখনো প্রশ্ন করি, আমি প্রথমেই বললাম যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ককে কিভাবে আইডেন্টিফাই করা যাবে। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ককে আইডেন্টিফাই করা যাবে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে। ক্রিয়াপদকে আমরা যদি প্রশ্ন করি যে কাজটি কে করেছে, কারা করেছে, তাহলে যে উত্তর পাবো
সেই উত্তরের পদটি হলো কর্তৃকারক। আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি যে কোনো একটা কাজ, ক্রিয়াপদ মানে কাজ, তো সেই কাজটি কে করেছে, কারা করেছে, তাহলে আমরা যে উত্তরটা পাবো তাকেই বলা হয়, যে উত্তরে যে নামটা আসবে সেই হচ্ছে বাক্যের কর্তৃকারক। কর্তৃকারকের সাথে কিসের সম্পর্ক আছে? কর্তার সম্পর্ক আছে। কর্তৃকারকের সঙ্গে কর্তার সম্পর্ক আছে। কর্তা মানেই কে? কর্তা মানেই যে কাজ করে। ঠিক আছে? যে এবার যখনই নামপদের সঙ্গে সম্পর্ক, নামপদ মানেই আগে আমি বললাম যে বিশেষ্য বা সর্বনাম। তো এই যে বিশেষ্য বা সর্বনাম ধরনের যে সমস্ত কর্তা থাকছে তাদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে উঠছে সেটাই হচ্ছে কর্তৃ সম্পর্ক, এবং কর্তৃ সম্পর্ককে নিয়েই যে কারক তৈরি হচ্ছে, কর্তৃ সম্পর্কের সাথে যে ক্রিয়ার সাথে যে কর্তৃ সম্পর্ক তাকেই বলা হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে? এই কর্তৃকারকের ক্ষেত্রে প্রথমেই বললাম যে কে কাজটি করছে। যেমন সে ভাত খায়, আমি স্কুলে যাই। যতটা সহজ উদাহরণ সম্ভব ততটা সহজে উদাহরণ দিচ্ছি যাতে জিনিসটা অন্তত মাথায় থাকে। ভাত খাওয়া, ভাত খাওয়াটা একটা কাজ, খাওয়াটা একটা কাজ। এই কাজটা কে করছে? সে করছে। সে কে? সে সর্বনাম। আমি স্কুলে যাই, এই যাওয়া কাজটা কে করছে? আমি করছি। যাওয়া কাজটা কে করছে? আমি করছি। এই যে আমি, আমি এখানে কি পদ? সর্বনাম বা নামপদ। এই যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, এই বাকিটাকে আমি যদি আমির তলায় দাগ দিয়ে রাখি, দিয়ে যদি বলি যে আমিটা কি ধরনের কারক, সেক্ষেত্রে যেটা প্রসেস সেটা হচ্ছে আমিটাকে আমি অমিট করে দেব। অমিট করে দেওয়া মানে বাদ করতে। এই যে আমিটাকে আমি বাদ করে দিলাম, এখানে যদি আমি একটা জিজ্ঞাসার চিহ্ন দিই, কি জিজ্ঞাসার চিহ্ন? যে এই স্কুলে যাই, ঠিক আছে, স্কুলে যাই, ড্যাশ স্কুলে যায়। তার মানে এখানে আগে থেকেই প্রশ্নটা আসে যে কে স্কুলে যায়। তার মানে বাক্যের ক্রিয়াপদকে কে দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্তৃকারক। ঠিক আছে? বাক্যের ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই আমরা বলছি কর্তৃকারক। আচ্ছা, প্রথমে কারকগুলো আমরা একটুখানি দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে কারকের মধ্যে যে মানে কারকের মধ্যেকার ভাগ আলাদা করে হয় না, কর্তৃকারকের আর ভাগ হয় না, কর্তার বিভিন্ন রকম ভাগ হয়, কর্মের বিভিন্ন রকম ভাগ হয়, সেই ভাগগুলো আমরা পরে পড়ব। ঠিক আছে? আচ্ছা, কর্মকার, কর্মকার ঠিক একই রকম ভাবে বাক্যের ক্রিয়াকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করছি তখন আমরা যে উত্তর পাচ্ছি সেটাকে বলা হচ্ছে যেমন কর্তৃকারক। এবার সে সেই কাজটি কি করছে, বা আমরা যদি বলি যে কাকে, কাকে সেই কাজটি সে নির্দেশ করছে। ঠিক আছে? এই যে এই ধরনের প্রশ্ন যদি আমরা ক্রিয়াকে করি, কি বা কাকে দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করলে তার উত্তর যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে বাক্যের কর্ম। এই যে বাক্যের সাথে যাদের এই কর্ম সম্পর্কটা তৈরি হয় তাকেই বলা হয় কর্মকারক। বাক্যের যিনি কর্তা মানে যাকে অবলম্বন করে যিনি এই ক্রিয়াগুলো ঘটাচ্ছেন, তিনি যে জিনিসটাকে অবলম্বন করে ক্রিয়াটাকে ঘটাচ্ছেন সেই জিনিসটাই হচ্ছে কর্ম। ঠিক আছে? এবং কর্মের সাথে যেই ক্রিয়ার সম্পর্কটা গড়ে উঠছে তাকেই বলা হচ্ছে কর্মকারক। এই কর্মের ক্ষেত্রে দুটো জিনিস বলে দিতে হয়, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়াতে দু ধরনের কর্মই থাকে। যেমন আমি যদি বলি যে রাম তার ভাইকে চিঠি লিখছে। ঠিক আছে? এই যে কাজটা কে করছে, চিঠি লেখা কাজটা, চিঠি লেখা আমি বাদ দিই। ঠিক আছে? লেখা কাজটা কে করছে? রাম করছে। ওকে, কাকে অবলম্বন করে করছে, মানে লিখছেটা কি, কি লিখছে, কি লিখছে? চিঠি লিখছে।
কাকে লিখছে? ভাইকে লিখছে। ঠিক আছে, এই যে আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি, ক্রিয়াপদকে যখন আমি কি বা কাকে এই দুটো দিয়ে যখন প্রশ্ন করলে তার উত্তর পাচ্ছি, তাকেই বলা হচ্ছে, কি বা কাকে দিয়ে ঠিক যে জায়গাটাতে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি তাকেই বলা হচ্ছে কর্মকর্ম। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে এখানে আমরা দুটো কর্ম পাচ্ছি, ভাই কে তে আমরা কাকে পাচ্ছি এবং কিতে আমরা চিঠি পাচ্ছি। ঠিক আছে, এবং কি আর কাকে এই দুটো যদি থাকে, মানে দুটো যদি একই সাথে বাক্যে যুক্ত থাকে, সেখানেই তো আসে দ্বিকর্মক্রিয়া। তো দ্বিকর্মক্রিয়াকে একটাকে বলা হয় মুখ্য কর্ম, একটাকে বলা হয় গৌণ কর্ম। মুখ্য কর্ম, মুখ্য কর্ম, মুখ্য কথাটার মানে কি? মুখ্য কথাটার মানে হচ্ছে মেইন। মেইন, মেইন কাজটা কি? খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, আমি এটাকে খুব সাধারণভাবে বলে দেওয়া যায় যে প্রাণীবাচক যে কর্ম সেটা হচ্ছে গৌণ কর্ম, অপ্রাণীবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম। কিন্তু প্রশ্নটা হলো মুখ্যটা মুখ্য কেন, মানে অপ্রাণীবাচক বলেই সেটা মুখ্য কেন সেটাও জানাটা প্রয়োজন। যে রাম তার ভাইকে চিঠি লিখছে, ঠিক আছে, কিন্তু এই বাক্যের মূল কাজটা, মূল কাজটা হচ্ছে লেখা, কিন্তু লেখার ক্ষেত্রে কি লিখছে এইটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি চেঞ্জ করে দিই, ভাইকের জায়গায় রামকে, শ্যামকে, যদুকে, মধুকে, বন্ধুকে, যাকে খুশি সে লিখতে পারে, ঠিক আছে, কিন্তু চিঠি লেখার জায়গায় সে যদি আহ কি লেখা যায়, মেসেজ লিখছে, মেইল লিখছে, তাহলেই দেখবে যে লেখার কাজটার ক্ষেত্রে যেটা মূল অবলম্বন সেটা বদলে যাচ্ছে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে লেখার কাজটা, চিঠি লিখছে, মেন যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে ওর চিঠি লেখা। ঠিক আছে, সেটা সে কাকে লিখছে নট ইম্পর্টেন্ট। যদি আমি বলি যে রাম তার ভাইকে চিঠি লিখছে, সেই ক্ষেত্রে যদি চিঠিটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখো যে রাম তার ভাইকে লিখছে। আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হলো না রাম তার ভাইকে কি লিখছে, চিঠি লিখছে, না হোয়াটসঅ্যাপ করছে, না মেসেজ লিখছে, না মানে ইম্পর্টেন্ট কিছু লিখছে, মানে আমাদের কাছে কোনোটাই ক্লিয়ার হচ্ছে না যে কাজটা ঠিক কি, লেখার কাজটা কি দিয়ে হচ্ছে, কাকে অবলম্বন করছে, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। সেই কারণে যে অপ্রাণীবাচক কর্মটা থাকে সেই অপ্রাণীবাচক কর্মটা সবসময়ই মুখ্য কর্ম হয়। আচ্ছা, আর এই যে ভাইকে লিখছে, ভাইকে লিখছে, হ্যাঁ, এটা যদি আমি ভাইকে বাদ দিয়ে দেখো, তাহলে দেখো অবলম্বন কখনো চেঞ্জ হবে না। রাম চিঠি লিখছে, কাজ তার কাছে ক্লিয়ার, মানে রাম যে কাজটা করছে সেই কাজের একটা অবলম্বন আছে, চিঠি লিখছে। কাকে লিখছে, কি লিখছে, আমার এত কিছু জানার প্রশ্ন নেই, আমার দরকার নেই, ঠিক আছে, কিন্তু রাম তার ভাইকে লিখছে এইটা বললে লেখার অবলম্বনটা আমরা পাই না। যে কারণে মুখ্য কর্ম বা মেইন যে কাজটা মানে যে কাজটাকে অবলম্বন করে বাক্যের ক্রিয়াপদটা বেঁচে রয়েছে, বা বাক্যের যে কর্তা সে কাজ, যে মেইন কাজটাকে অবলম্বন করছে সেইটা হচ্ছে মুখ্য কর্ম, এবং যাকে সেই কাজটা করা হচ্ছে সে হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম, বিশেষ করে গৌণ কর্ম সবসময় অপ্রাণীবাচক হয় এবং মুখ্য কর্ম বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীবাচক হয়। ঠিক আছে, এটাকে অনেক জায়গায় বস্তুবাচক বা ব্যক্তিবাচক বলে দেখতে পাবে, যে মুখ্য কর্ম মেইনলি বস্তুবাচক হয়, মানে বস্তু এরকম কিছুকে বোঝায়, এবং গৌণ কর্ম মেইনলি ব্যক্তিবাচক হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, তার মানে আমরা কি কি পেলাম, যে কে দিয়ে প্রশ্ন করলে আমরা পেলাম কর্মকারক, এবং সেই কাজটি সে হচ্ছে যে কি দিয়ে করছে, সরি কি দিয়ে না,
কি করছে, কাকে অবলম্বন, কাকে সেই কাজটি অ্যাড্রেস করতে চাইছে, এই দুটো ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে কর্মকারক। এবার আমরা পাবো করণ কারক, যখন আমরা দেখব যে কর্তা কি দিয়ে কাজটি করছে বা কিসের দ্বারা কাজটি হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে করণ কারক। কি দিয়ে কাজটি হচ্ছে বা কিসের দ্বারা কাজটি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে করণ কারক। মানে কিসের দ্বারা সেই কাজটি সম্পূর্ণ করা হচ্ছে। ঠিক এর আগে যেটা বোঝালাম যে সে কলম দিয়ে লেখে, বা আমি লিখতে পারি সে কলমে লেখে। দিতেও পারি, নাও পারি। ঠিক আছে, সে কলমে কি লেখে? চিঠি লিখে, চিঠি। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই যে লেখার কাজ, লেখার কাজটা সে কি দিয়ে সম্পন্ন করছে? কলম দিয়ে সম্পন্ন করছে। লেখার কাজটা কি দিয়ে সম্পন্ন করছে? কলম দিয়ে সম্পন্ন করছে। এই যে কলম দিয়ে সম্পন্ন করছে, এই যে কোনো কিছুকে দিয়ে, কোনো কিছুর সাহায্যে, কোনো কিছুর দ্বারা সে কাজটি করছে, এইটাকে বলা হচ্ছে করণ কারক। করণ কারক মূলত কি দিয়ে চেনা যায়? এই হচ্ছে অনুসর্গ করণ কারকের, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, এই সমস্ত রকম অনুসর্গগুলো দিয়ে, এই সমস্ত রকম অনুসর্গগুলো এক এবং একমাত্র করণ কারকেই দেখা যায়। তার মানে আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে যে কি দিয়ে কাজটি হচ্ছে, কিসের দ্বারা কাজটি হচ্ছে, কি উপায়ে কাজটি হচ্ছে, সেইটার যে উত্তর হয়, বা কর্তা ঠিক যা কিছু দিয়ে সেই কাজটি সম্পন্ন করে, তাকে বলা হয় হচ্ছে করণ কারক। এরপর আমরা আসি অপাদান কারক। করণ কারকের পর আমরা আসি অপাদান কারক। যে অপাদান কথাটার হচ্ছে আসছে কোত্থেকে? কোথা থেকে কাজটা হচ্ছে, কোথা থেকে, কোথা থেকে কাজটা হচ্ছে, এই প্রশ্নটা দিয়ে, এই প্রশ্নটা যদি আমরা ক্রিয়াপদকে করি, তাহলে আমরা যে উত্তর পাবো তাকেই বলা হচ্ছে অপাদান। অপাদান কারক মূলত কিসে হচ্ছে? যে কোথা থেকে কাজটি হচ্ছে, এই যে উত্তরটা, এটাকেই বলা হয় হচ্ছে অপাদান কারক। এবার কোথা থেকে, এই থেকে থেকে মানে এই যে থেকে, থেকে, হ্যাঁ, এখান থেকে সবকিছু হতে পারে। মানে কোথাও থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে, কোথাও থেকে কোনো কিছুর বিচ্যুতি হতে পারে। মানে ঝরে পড়ে গেল, আকাশ থেকে তারা খসে পড়লো, বিচ্যুতি হলো। গাছ থেকে আপেল পড়লো, বিচ্যুতি হলো। কোনো কিছুর নির্গমন হতে পারে, যেমন ধরো গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এই যে ধরো নির্গমন, উৎপত্তি, উৎপত্তি হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম কিছু হতে পারে। মানে শুধুমাত্র যে কোথাও থেকে কোনো কিছুকে উৎপত্তি হতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। কোনো কিছুর বিচ্যুতি ঘটতে পারে, কোনো কিছুর নির্গমন হতে পারে, কোনো কিছুর উৎপত্তি হতে পারে, কোনো কিছুর পতন হতে পারে, কোনো কিছুর নিঃসরণ হতে পারে। নিঃসরণ কথাটার মানে কি? বেরোন। ধরো কল থেকে জল পড়ছে, হুম, কোনো কিছু নিঃসরণ হতে পারে। মানে যা কিছু থেকেই সেই কাজটি হোক না কেন, সেটাকেই বলা হচ্ছে অপাদান কারক। যা কিছু থেকেই সেই কাজটা হোক না কেন, সেটাকেই বলা হচ্ছে অপাদান কারক। এবার এখানে আর একটা জিনিস, যে ধরো দুধে দই হয়, দুধে দই হয়। তো এই যে দুধে, তো দুধ দিলাম, দুধ ছিল, তারপর ওভারনাইটে একটা কিছু জাদুমন্ত্র হয়ে গেল আর দই হয়ে গেল, এরকম তো হয় না। দুধ থেকে একটি বিশেষ উপায়ে দই তৈরি করা হয়, কিন্তু সেটার বিভিন্ন প্রসেস আছে। তো
আমরা কি জানি যে দুধ থেকেই দই হয়, দুধ থেকে দই হয়, তাই তো? মানে আর কোনোভাবে তো দই হওয়া সম্ভব নয়, দুধ থেকে দই হয়। ফলে সবসময় যে থেকে অনুসর্গ দেওয়া থাকবে তার কিন্তু কোনো মানে নেই, থেকে অনুসর্গ নাই দেওয়া থাকতে পারে। এই যে করণ কারকে আমি বললাম যে দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, এই ধরনের যে সমস্ত অনুসর্গগুলো, সেই অনুসর্গ কিন্তু দেওয়া থাকতেও পারে, দেওয়া নাও থাকতে পারে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট বাক্যের মানে তুমি কতখানি বুঝতে পারছো বা কতখানি ধরতে পারছো যে কি বলতে চেয়েছে বা কি বলতে পারে। ঠিক আছে? এই যে দুধে দই হয়, এক্ষেত্রে অপাদান কারকে আমরা যদি ধরি, তাহলে অপাদান কারকে থেকে, হইতে, চেয়ে, এই ধরনের অনুসর্গগুলো, হইতে বা হতে, ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের অনুসর্গগুলো ব্যবহার করা হয়। কিন্তু সবসময় যে ব্যবহার করা হবেই, আমি যে শুরুতেই বললাম, এই কারণেই জিনিসগুলো আমার আগে পড়িয়ে দেওয়া, যে অনুসর্গ কি করে, অনুসর্গ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে স্পেসিফাই করে। স্পেসিফাই, এখানে স্পেসিফাই করা নেই। দুধে দই হয়, আমাকে এখানে নিজে থেকে বুঝতে হবে যে দুধ থেকে দই হয়, অতএব এখানে নামপদের সঙ্গে ক্রিয়াপদের অপাদান সম্পর্ক তৈরি হচ্ছে, এখানে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে, আমাকে এটা নিজে থেকে বুঝতে হচ্ছে। কিন্তু এই বিভক্তির থেকে অনুসর্গের পার্থক্যটা কোথায় হচ্ছে, যখন আমি বলছি দুধ থেকে দই হয়, এই যে থেকে, এই থেকেটা দিয়ে আমরা সাথে সাথে বুঝতে পারছি, আমাদেরকে আর কিছু ভাবতে হচ্ছে না, আমরা বুঝতে পারছি যে এর মধ্যে শুধুমাত্র অপাদান সম্বন্ধই রয়েছে, আর কোনো মানে অপাদান সম্পর্কই রয়েছে, আর কোনো সম্পর্ক এখানে থাকতেই পারে না। সেই কারণেই এই জিনিসটাকে বলা হচ্ছে যে অনুসর্গ বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে স্পেসিফাই করে, বিভক্তি সেটা করে না। বিভক্তি শুধু শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। ঠিক আছে? এই যে জিনিসগুলো যাতে ধরতে পারো, সেই কারণেই এত বড় একটা প্রাক কথন দেওয়া। তাছাড়া আমি এভাবে পড়াতে পড়াতেও বলে দিতে পারতাম যে এটা হচ্ছে অনুসর্গ, অনুসর্গ হচ্ছে শব্দের বা পদের পরে বসে, এবং পদের পরে বসে শব্দের সঙ্গে, নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে আহ ঠিকঠাক করে। কিন্তু এটা আগে পড়ানো প্রয়োজন, যাতে তুমি লিঙ্ক করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পাবো নিমিত্ত কারক। নিমিত্ত কথার মানেই হচ্ছে জন্য, নিমিত্ত মানেই হচ্ছে জন্য। ফলে নিমিত্ত কারকে একটা নিমিত্ত থাকতেই পারে। বুঝতেই পারছো যে নিমিত্ত কারকে যদি আহ নিমিত্ত থাকে বা জন্য থাকে, তাহলে সেই সমস্ত অনুসর্গগুলো ব্যবহার করা হবে। তো নিমিত্ত কারকে কি করা হয় না, আমি যদি দেখি যে নামপদের সঙ্গে যে ক্রিয়াপদের, নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, সেখানে আমি যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি কি জন্য কাজটি হচ্ছে, কি কারণে হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে, এই যতগুলো প্রশ্ন আমরা করছি, যেখানে একটা জন্য থাকছে বা নিমিত্ত থাকছে, যেখানে কাজটি করার একটা কারণ থাকছে, সেইটাকে বলা হচ্ছে নিমিত্ত কারক। এখন প্রশ্ন হলো, যখন করণ কারক কিংবা অপাদান কারকে আলাদা করে অনুসর্গ বলে দেওয়া থাকবে না, তাহলে এটাও জেনে নেবে যে নিমিত্ত কারকেও কিন্তু সব সময় নিমিত্ত, জন্য, এই শব্দগুলো দেওয়া থাকবে না, দেওয়া থাকবে না। তোমাকে বাক্যের মানে দেখে বুঝতে হবে। যেমন পুজোর ফুল তুলতে যাচ্ছে, পুজোর ফুল তুলতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে পুজোর ফুলটা কিসের জন্য, মানে পুজোর জন্যই না ফুল তুলবো, মানে পুজোর কারণেই তো ফুল তুলবো, পুজো হচ্ছে রিজন ফুলটা তোলার, তাই তো? পুজোর জন্যে আমি ফুল তুলতে যাচ্ছি। হুম,
বা আমি যদি এখানে একটা আমি লাগাই, আমি পুজোর জন্য ফুল তুলতে যাচ্ছি। এই যে পুজোর নিমিত্তে একটা কাজ করা হচ্ছে, পুজোর জন্য একটা কাজ করা হচ্ছে, কি কাজ? ফুল তুলতে যাওয়ার কাজ করা হচ্ছে। এই যে একটা কারণে কাজ করা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে নিমিত্ত কারক। নিমিত্ত কারকের একটা খুব সার্টিফাইড উদাহরণ পাওয়া যায়, সেটা হচ্ছে অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ। মানে অন্ধজন যে, যে অন্ধ, যে অন্ধ মানে শুধু চোখে অন্ধ হয় না, মানুষ মনে অন্ধ হয়, ঠিক আছে? তো তার কাছে যেন সেই আলোটুকু আমি পৌঁছে দিতে পারি, মানে কবির এইটুকুই আর কি চাওয়া তার পাঠকের কাছে, যে তারা যেন অন্ধজনকে সেই আলোটুকু দেয় তার নিজের আলো দিয়ে, সে নিজে যেন এতটা এতটা আলোকিত হতে পারে যে সে আর আর চারজনকে পথ দেখাতে পারে। এটাকে বলা হয় অন্ধজনে দেহ আলো। অর্থাৎ অন্ধজনের জন্যে, যে অন্ধ তার জন্যে তুমি আলো হও, এবং যে মৃত তার তার দেহে তুমি প্রাণ দাও। মানে যে মন থেকে হয়তো মরে গেছে, মন থেকে হয়তো তার মানে তার মধ্যে আর প্রাণ বলে কিছু বেঁচে নেই, তার জন্যে আমরা যেন সেই প্রাণটুকু হয়ে উঠতে পারি। এই যে জন্যে, নিমিত্তে, এই যে কাজগুলো, এই যে অন্ধজনে, মৃতজনে, এখানে কিন্তু কখনোই অন্ধজনকে দেহ আলো নয়, মৃতজনকে দেহ প্রাণ নয়। তাহলে কিন্তু এই যে আমরা যদি অন্ধজনকে বলি, তাহলে আমরা কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো, আর কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় কর্মকারক। আমরা কিন্তু এখানে যদি কর্মকারক করার ভুল করি, তাহলে কিন্তু সেটা ভুল। এই কারণেই বললাম যে জিনিসগুলোকে যতক্ষণ না তুমি বিভক্তি দিয়ে চিনতে পারছো, এই বিভক্তি দিয়ে চিনতে পারাটাই হচ্ছে কারক চেনার কাজ। বিভক্তি দিয়ে যদি চিনতে না পারো, তাহলে সেক্ষেত্রে ভারী অসুবিধে। যদি চিনতে পেরে থাকো, তাহলে তুমি বলতেই পারবে যে অন্ধজনে একটা এ বিভক্তি বসেছে বা মৃতজনে এ বিভক্তি বসেছে। বিভক্তি বুঝতে পারা এমন কিছু বিষয় না, বিভক্তি নিজে কি সেটা বোঝাটা একটা বিষয়, কিন্তু বিভক্তি বুঝতে পারা এমন কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে আমি কারকটাকে সঠিক চিহ্নিত করতে পারছি কিনা, আমি বুঝতে পারছি কিনা যে এইটা কোনোভাবেই কর্মকারক নয়, এটা অবশ্যই নিমিত্ত কারক। আমি এই নিমিত্ত কারকের একটা সার্টিফাইড উদাহরণ দিলাম, বা এই উদাহরণটা সকলে জানে, সেই কারণে আমি বলছি যে এইটা হয়তো আমি পারবো পরীক্ষার হলে। কিন্তু এমন অনেক উদাহরণ আছে, বাংলা সাহিত্যে এরকম অনেক লাইন আছে যেখানে যে লাইনগুলো আমাদের চেনা নয়, সেই লাইনগুলো পড়ে আমাদের চেনাটাই হচ্ছে বড় কাজ, যে এটাকে আমি যেন চিনতে পারি, তো এটা নিয়ে, ঠিক আছে? আর তাছাড়া তো রয়েছে যে হইতে কি যেন বলে, নিমিত্ত, জন্যে, এই ধরনের যে অনুসর্গগুলো, সেগুলো নিমিত্ত কারকে ব্যবহৃত হয়, ঠিক আছে? নিমিত্ত কারকের আরো অনেক উদাহরণ আছে, যে বেলাকে বেলা যে পড়ে এলো জলকে চল, আহ এই যে এই ধরনের বাংলার সাহিত্যের ছোট ছোট কবিতার লাইনগুলো, সেগুলোতেও কিন্তু আমরা নিমিত্ত কারকের উদাহরণ পেতে পারি। বাকি আমাদের যে নোট আছে, নোটে তো সমস্তটাই তোমরা পেয়ে যাবে, আগের দিনে আমি দেখিয়েছিলাম নোট। কারকেরও ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা জিনিস আমি যেটুকু বলছি তার তার থেকেও আরো দ্বিগুণ করে, আরো ডাবল করে সেই সমস্ত কিছুকে স্পেসিফাই করে, আলাদা করে, বোল্ড করে, সুন্দর করে গুছিয়ে নোটে দেওয়া হয়েছে, যাতে তোমাদের আর কোনো অসুবিধে না হয়। এরপরেও যদি তোমাদেরকে কোনো আলাদাভাবে কোনো ব্যাকরণ বই ফলো করতে হয়, সেক্ষেত্রে সার্টিফাইড ভালো ব্যাকরণ বই কিনবে, কিংবা যদি খুব গোড়া থেকে জানতে হয়, তাহলে অবশ্যই আহ এটা তো ক্লাস 10 এর সিলেবাসে, 10 এর সিলেবাসে ভালো কোনো গ্রামার বই কিনেও পড়তে পারো। তাতেও কারক কি, মানে কারক কিভাবে হয়, বা প্রচুর উদাহরণ হয়তো তোমার দরকার, সেটাও তুমি পেতে পারো, ঠিক আছে? লাস্ট কারক অধিকরণ কারক। লাস্ট কারক অধিকরণ কারক। অধিকরণ কারকে কি করা হয়, যে যে আধারে, মানে যে জায়গায় বা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেইটাকেই বলা হয় হচ্ছে অধিকরণ কারক। আমি যদি বাক্যের এই যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক তৈরি হচ্ছে, তো আমি যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি কখন, কোথায়, এই যে প্রশ্নগুলো করলে আমি যে উত্তরগুলো পাবো, সেইটাকেই বলা হচ্ছে অধিকরণ কারক। আমরা যদি বলি যে বনে বাঘ থাকে, বাঘ কোথায় থাকে? বনে থাকে, ঠিক আছে? সে বিকেলে আসবে। কখন আসবে? বিকেলে আসবে।
ঠিক আছে। এই যে আমরা যদি নামপদকে সরি ক্রিয়াপদকে আমরা যদি কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা পাবো অধিকরণ কারক। এই অধিকরণ কারকের কোথায় কখন দিয়ে বিভিন্ন রকম ভাগ আছে, সেটা তোমরা জানো যে কখন এই ধরনের যদি প্রশ্নগুলো হয় তাহলে সেটা কালাধিকরণ হয়, মানে কালযুক্ত অধিকরণ আর কি, যে যেখানে কালকে নির্দেশ করা হয়। তাছাড়াও স্থানাধিকরণ, তারপরে আহ অনেক ধরনের কি কি জানি আছে, ভাবাধিকরণ, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ, যখন কোনো বিষয়ে আর কি কথা বলা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো অধিকরণ কারকের আন্ডারে আসে। এই সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা করে আহ একটা একটা করে আলাদা আলাদা করে যাতে প্রত্যেকটা জিনিস বোঝা যায়, সেই সমস্ত কিছুই আলাদা করে নোটে দেওয়া আছে। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে আছো, তাহলে প্রত্যেকের কাছে নোট যখন পৌঁছবে, আশা করব তোমরা প্রত্যেকেই সেই নোটের সাথে আমার প্রত্যেকটা কথাকে রিলেট করতে পারবে। যদি কখনো বাড়িতে গিয়ে পড়ে মনে হয় বা অন্য কোথাও পড়ে মনে হয়, অন্য কোনো বই, অন্য কোনো কিছু ডকুমেন্ট, যা কিছু পড়ে যদি কোথাও মনে হয় যে আমার কথার সাথে কন্ট্রাডিক্ট করছে, তাহলে সেটাকে আর একবার ক্রস চেক করবে। যদি মনে হয় যে না, কোথাও গিয়ে বুঝতে পারছি না, তাহলে সেটা আমাদেরকে একটু জানাবে যে এই জায়গাটা ক্লাসে এটা বলা হয়েছিল, কিন্তু আমি এই জায়গায় এভাবে বুঝতে পারছি না। হতে পারে কোথাও আমার ভুল হতে পারে, আমিও মানুষ। আবার যিনি লিখেছেন তিনি অন্য জায়গায় হয়তো লিখছেন বা করছেন, তারও ক্ষেত্রেও কিছু সিলি মিস্টেক হয়ে যেতে পারে। ফলে সেই ধরনের ভুলগুলোকে নিয়ে, হয়তো ছোটখাটো কোনো ভুল, সেটাকে নিয়ে বিশাল কিছু ভাবার কারণ নেই। সেইটাকে সবসময় ঠিকটাকে জেনে নেবে, এটা হচ্ছে তোমার কাজ। তোমার কাজ হচ্ছে সমস্ত কিছুকে পড়ে জেনে শুনে ঠিকটা জেনে পরীক্ষার হলে গিয়ে সেটাকে পুট করে আসা। নট দ্যাট যে এই জায়গায় এটা ভুল আছে, এই জায়গায় এটা ঠিক আছে, এই জায়গায় এটা ভুল আছে, এই জায়গায় এটা ঠিক আছে করে মানে সমস্ত কিছুকে নিয়ে জগাখিচুড়ি পাকিয়ে নিজে বসে। ঠিক আছে। ফলে এই জিনিসগুলো একটু চেষ্টা করবে আরো অনেক জানার। আমি যেটুকু বলছি তার থেকেও আরো অনেক জানার, যে জায়গাটাতে জানলে তোমার আর কোনো ফাঁক থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের 6টা কারণ। ঠিক আছে। এর মাঝখানে বেশ কিছু কর্তার বিভিন্ন রকম ভাগ হয়, অনুক্তকর্তা, উৎসকর্তা, কর্মের বেশ কিছু ভাগ হয়, মুখ্য কর্ম, গৌণ কর্ম, যেটার মধ্যে আমি বললাম, কারণ ওর মধ্যে এসেছিল। এছাড়াও হচ্ছে যে করণ কারকের বিভিন্ন ভাগ আছে, তারপরে অধিকরণ কারকের, এগুলোর আলাদা করে ভাগ বলতে এগুলো কোনোটাই কারকের ভাগ নয়। ভাগটা হচ্ছে মানে কর্তা বা কর্মে, এইরকম বিভিন্ন রকম ভাগ। ঠিক আছে। উদ্দেশ্য কর্ম আছে, বিধেয় কর্ম আছে, এগুলো বিভিন্ন রকম কর্মের ভাগ। সেই সমস্ত ভাগগুলো আমি এই মুহূর্তে এক্ষুনি পড়াচ্ছি না, আগে আমি গোটা কারকটা শেষ করে নিই, তারপর যদি আমাদের হাতে না টাইম থাকে তাহলে আমরা সেই ভাগগুলোতে যাব। আচ্ছা, কেন পড়ালাম না, কারণ কারক বোঝাতে গিয়ে আমার মনে হয় যে সেই সমস্ত ভাগগুলোতে না গিয়ে আগে এই কারক জিনিসটাকে প্রত্যেকের কাছে ক্লিয়ার হওয়া দরকার। প্রত্যেকের কাছে যদি কারক ক্লিয়ার হয়, তারপর সেই জিনিসগুলো আস্তে 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 এমনি ক্লিয়ার হয়ে যাবে। সেই জিনিসগুলো এত কিছু কঠিন বিষয় নয়, যতটা জটিল বিষয় হচ্ছে এই কারকটা। এতক্ষণ ধরে আমরা পড়লাম যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কারক। এখন বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যদি নামপদের সম্পর্ক না থাকে, মানে নামপদের সম্পর্ক যদি ক্রিয়াপদের সঙ্গে না গড়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কারক বলি না, আমরা বাংলায় সেটাকে অকারক বলে দিই। এবং ইংরেজি কেসে আমরা দেখতে পেলাম যে জেনেটিভ আর ভোকেটিভ বলে দুটো পার্ট করে সেটাকেও ইংরেজিতে কারক মানে কেস হিসেবেই কিন্তু পড়ানো হয়। এই হচ্ছে বাংলা কারক এবং ইংরেজি কারকের মধ্যে একটা খুব বেসিক পার্থক্য। যখন দেখা যায় যে বাক্যের কোনো কোনো পদ যাদের অন্য কোনো মানে ক্রিয়া ছাড়া অন্য কোনো পদের সঙ্গে সম্পর্ক রয়েছে, বা হয়তো কোনো পদের সঙ্গেই কোনো সম্পর্ক নেই, বাক্যের বেশ কিছু পদ রয়েছে হয়তো যে পদের অন্য কোনো পদের সাথে কোনো সম্পর্ক, ক্রিয়ার সাথে সম্পর্ক নেই, গোটা বাক্যটার সাথে সম্পর্ক নেই, থাকলেও আচ্ছা না থাকলেও আচ্ছা, এইরকম যে মানে মূলত ক্রিয়ার সাথে সম্পর্কহীন যে সমস্ত পদ আমরা পাই, যাদের অন্য কোনো পদের সাথে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে, সেইগুলোকে বলা হয় হচ্ছে অকারক পদ। অকারক কেন? কারণ কারক কথাটার মানেই হলো যে যখন ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হবে। যখন ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত নয়, তখন তাকে আমি আর কারকের আন্ডারে ফেলবো না। এই কারকের আন্ডারে না ফেলে আমরা তাকে ফেলছি অকারকের আন্ডারে। অকারকের আন্ডারে।
ঠিক আছে। অকারকের মধ্যে কি কি পাচ্ছি আমরা? সম্বন্ধ পদ পাচ্ছি আর সম্বোধন পদ পাচ্ছি। এই দুটো পড়লেই বুঝবে সম্পর্ক থাকা এবং না থাকা বলতে আমি কি বোঝাতে চাই। ঠিক আছে। সম্বন্ধ পদ যদি দেখো তাহলে দেখতে পাবে যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থেকে বাক্যের নামপদগুলোর যদি একে অপরের সাথে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। নামপদগুলোর মানে বিশেষের সঙ্গে বিশেষ্যের বা বিশেষের সঙ্গে সর্বনামের বা সর্বনামের সঙ্গে সর্বনামের এই ধরনের যে সমস্ত মানে পদগুলো তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে সম্বন্ধ পদ। তাকে বলা হয় হচ্ছে সম্বন্ধ পদ। যেমন তোমার ছাতা, ছানার পায়েস, এই যে বিভিন্ন ধরনের এই ধরনের যে আহ শব্দবন্ধ গুলো আমরা ব্যবহার করি। এক্ষেত্রে আমরা যদি বাক্যে ব্যবহার করতে যাই তাহলে আমরা যদি লিখতে পারি ছানার পায়েস আমার। ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখছি যে প্রিয় খাবার, সেটা ঠিক আছে, আমি এখানে একটা ন্যারেটিভ দিচ্ছি প্রথম কথা। ঠিক আছে। এখানে আলাদা করে ক্রিয়াপদের সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, প্রথমেই বুঝতে পারছি। কিন্তু ছানার পায়েস যে কথাটা, এই ছানার পায়েস কথাটার মধ্যে আমরা দেখবো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকলেও বা বাক্যের অন্য পদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ছানার পায়েস এই দুজনের সঙ্গে দুজনের একটা সম্পর্ক রয়েছে। পায়েসটা কিসের? যেটা ছানার, এবং ছানা দিয়ে তৈরি একটি বিশেষ পদ পায়েস। এই যে আমরা দেখছি দুটি বিশেষ পদ, ছানা দিয়ে তৈরি পায়েস আর পায়েসের একটি বিশেষ উপকরণ ছানা হিসেবে যে দুটো পদ এসেছে আর কি, সেই দুটো পদের মধ্যে দেখবো যে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের এই যে একটি বিশেষ সম্পর্ক, এই সম্পর্কটাকেই আমরা সম্পর্ক না বলে বলছি সম্বন্ধ। এই যে সম্বন্ধ, এই ছানার পায়েস এই ধরনের পদগুলোকেই আমরা বলছি বাক্যের অকারক পদ কিংবা সম্বন্ধ পদ। যেমন আর একটা যদি ধরি আমি, স্যারের বক্তৃতা সকলকে মন্ত্রমুগ্ধ করল। এই ক্ষেত্রে আমি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কটা দেখ। ঠিক আছে। সম্পর্ক মানে সম্পর্ক নেই, কিন্তু যেহেতু ক্রিয়াপদ একটা দরকার ছিল সেই কারণে দেখা। মন্ত্রমুগ্ধ করল, মন্ত্রমুগ্ধ করাটা একটা কাজ। ঠিক আছে। কিন্তু কি সকলকে মন্ত্রমুগ্ধ করলো? বক্তৃতা সকলকে মন্ত্রমুগ্ধ করলো। এই এই স্যারের সঙ্গে কিন্তু আলাদাভাবে মন্ত্রমুগ্ধ করার কোনো সম্পর্ক নেই। কিসের সাথে সম্পর্ক আছে? বক্তৃতার সঙ্গে। স্যারের কিসের সাথে সম্পর্ক আছে? বক্তৃতার সঙ্গে। ঠিক আছে। এই যে স্যারের বক্তৃতা, স্যারের যে একটি বিশেষ কাজ সেইটি সকলকে মন্ত্রমুগ্ধ করছে, এইটাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। ঠিক আছে। এই যে মন্ত্রমুগ্ধ করার কাজটি কে করছে? বক্তৃতা করছে। ঠিক আছে। বা স্যারের বক্তৃতা করছে। কিন্তু স্যারের বক্তৃতা এই দুটো শব্দবন্ধকে যদি আমরা ধরি তাহলে দেখতে পাবো যে এই যে বিশেষের সঙ্গে বিশেষের যে বিশেষ একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যার সঙ্গে ক্রিয়াপদের আলাদা করে কোনো সম্পর্ক নেই, এইটাকেই বলা হচ্ছে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ বিভিন্ন রকম ভাবে তৈরি হতে পারে। যেমন ধরো টাকার গরম, টাকার গরম মানে টাকার জন্যে তার গরম, এই ধরনের টাকার জন্য এসে আর কি মানুষকে মানুষ বলে মনে করে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এই যে টাকার গরম, এটা তো মানে গরম বলতে আমরা কি বোঝাই? অহংকার বা এই ধরনের জিনিসগুলোকে বোঝায়। এবার টাকার সঙ্গে যে গরমের সম্পর্ক, এর সাথে ক্রিয়াপদের বা অন্যান্য পদের আলাদা করে কোনো সম্পর্ক তৈরি হতে পারবেই না। ঠিক আছে। শুধু টাকা এবং গরম এই দুটো পদকে যদি আমি ধরি, এই যে দুজনের মধ্যে একটা হেতু সম্বন্ধ গড়ে উঠেছে, একটা কারণ, টাকা আছে সেই কারণে তার গরম। এই যে এই যে বিশেষ বিশেষ জিনিসগুলো, সেই বিশেষ বিশেষ জিনিসগুলো দিয়ে বিভিন্ন রকম সম্বন্ধ পদ তৈরি হয়।
সেটা কখনো কখনো তার সঙ্গে কর্তৃ সম্বন্ধও থাকতে পারে, কখনো কখনো তার সাথে কর্ম সম্বন্ধও থাকতে পারে, সম্বন্ধ থাকতেই পারে। এবার সম্বন্ধ পদ যখন তৈরি হচ্ছে তখন আমরা শুধু এটুকু বুঝবো যে তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই, কিন্তু তাকে কিন্তু আমরা আলাদাভাবে বিভিন্ন রকম ক্যাটাগরাইজ করতে পারি যে এটার সাথে এটার কর্তৃ সম্বন্ধ রয়েছে, এর সাথে ওর কর্ম সম্বন্ধ রয়েছে, করণ সম্বন্ধ রয়েছে, নিমিত্ত সম্বন্ধ রয়েছে, বা কখনো কখনো একটা অসম্ভব সম্বন্ধও আমরা তৈরি করি। যেমন কাজটা তোমার দ্বারা ঘোড়ার ডিম হবে, অসম্ভব সম্ভব। ঘোড়ার ডিম যেটা হয়ই না, সম্ভবই না, যে অসম্ভব সম্ভব। ঠিক আছে, মানে কাজটা তোমার দ্বারা হবে না এটা বোঝাতে গিয়ে আমরা কি বলছি, কাজটা তোমার দ্বারা ঘোড়ার ডিম হবে। ঠিক আছে, তো এই যে ঘোড়ার ডিম একটা অসম্ভব জিনিস, তার থেকেও বড় কথা ঘোড়া এবং ডিমের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠেছে তার সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। খুব ভালোভাবে দেখতে পেলে দেখবে যে তার সঙ্গে ক্রিয়াপদের আলাদা করে কোনো সম্পর্ক নেই। এই যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন দুটো বিশেষ্য পদ যাদের নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা অসম্ভব কারণে হলেও হয়েছে, এইটাকেই বলা হচ্ছে সম্বন্ধ পদ। এরপর আমরা পাবো সম্বোধন পদ। সম্বোধন কথাটার মানে হচ্ছে ডাকা। ঠিক আছে, সম্বোধন কথাটার মানে হচ্ছে ডাকা। সম্বোধন সম্বোধনের ক্ষেত্রে কি করি, যে কাউকে ডেকে আমরা কোনো কথা বলি। এই যে তুমি এদিকে এসো, এই যে তুমি, এই যে একটা বিশেষ টোন আমরা ব্যবহার করছি। এবং ব্যাকরণের ক্ষেত্রে বলা হয় এই সম্বোধন পদের জন্য বাক্যের গতি নাকি ভঙ্গ হয়ে যায়। ধরো আমি বললাম যে ওই যে আমরা সেই বিশেষ লাইনটি পড়েছিলাম, নদী তুমি কোথা হইতে আসিয়াছ। এই যে নদী, আমরা একটা অহেতুক পজ দিচ্ছি, কিন্তু এই পজটা যদি আমরা না দিই তাহলে আমরা দেখতে পাবো যে এই পজটা না দেওয়ার জন্য বাক্যের সৌন্দর্যটাই হারিয়ে যায়। নদী তুমি কোথা হইতে আসিয়াছ, এই কথাটা যদি আমরা না বলি, মানে নদী তুমি কোথা হইতে আসিয়াছ, খুব খারাপ লাগবে শুনতে, খুবই বিচ্ছিরি লাগবে শুনতে। তো এই যে বাক্যের গতি ভঙ্গ করেও আমরা যে একটি বিশেষ পদকে আহ্বানের জন্য ব্যবহার করছি, যার সঙ্গে বাক্যের ক্রিয়াপদ কেন বাক্যের অন্যান্য পদেরই কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক তৈরি হয় না, তাকেই বলা হয় যে সম্বোধন পদ। আরেকটা জিনিস মনে রাখবে, সম্বোধন পদে কখনো কোনো বিভক্তি বসে না, সম্বোধন পদ সবসময় শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তি জিনিসটা আমি বলবো ভেবেছিলাম, তখন বলা হয়নি। যে বিভক্তির কোনো চিহ্ন থাকে না তাকে বলা হয় শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে অনেকে অনেক ক্ষেত্রে অবিভক্তি বলে থাকেন, কিন্তু অবিভক্তি কথাটা একেবারেই ভুল কথা, ব্যাকরণগত দিক দিয়ে তো ভুল অবশ্যই। অবিভক্তি বললে বিভক্তির একটা আলাদা রূপ তৈরি হয়ে যায়, শূন্য বিভক্তির অ্যাজ কোনো রূপ নেই। শূন্য বিভক্তিকে আমরা শূন্য বলেই জানি, শূন্য মানে যেরকম সেখানে কিচ্ছু নেই, তেমনি বিভক্তির মানে শব্দের সঙ্গে কোনো কিচ্ছু যুক্ত না হওয়াকেই শূন্য বিভক্তি বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন দেখছি যে শব্দের সঙ্গে আলাদাভাবে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়নি, কিন্তু সেটা একটা বাক্যে পরিণত হয়েছে এবং বাক্যে ব্যবহৃত হয়েছে, তাহলে সেটা অবশ্যই একটি পদ। এবং সেই পদ তৈরি হতে গিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিভক্তি। এই বিভক্তির কখনো চিহ্ন থাকতেও পারে, সেটা কখনো এ কে রে তে এরকম বিভক্তি চিহ্ন দিয়ে বোঝানো হয়। যদি চিহ্ন না থাকে তাহলে সেটা অবশ্যই শূন্য বিভক্তি হয়। ঠিক আছে, আর একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। যে যে সমস্ত বিভক্তিগুলো একাধিক পদে একই রকম ভাবে ব্যবহৃত হতে পারে তাকে বলা হয় তির্যক বিভক্তি। এই জিনিসটাও আমি তখন বিভক্তি পড়াতে গিয়ে বলিনি, ইচ্ছে করেই বলিনি, যে পরে আমি একবার বলে দেব বিভক্তির ভাগগুলো। যে তির্যক বিভক্তি কাকে বলছে, যে যখন দেখা যায় যে একই বিভক্তি একাধিক ভাবে বিভিন্ন কারকে ব্যবহার করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। ঠিক আছে, যেমন আমরা যদি ধরে নিই এ বিভক্তি, সেটা তোমরা ধরো বনে বাঘ থাকে, অধিকরণ কারক, অন্ধজনে দেহ আলো,
নিমিত্ত কারক, সে কলমে লেখে, করণ কারক। বোঝা যাচ্ছে? এই যে একই বিভক্তি। ম্যাডাম, হ্যাঁ বলো। কে? বলছিলাম যে তির্যক বিভক্তিটা আরেকবার বলুন না। তির্যক বিভক্তি হচ্ছে হ্যাঁ। যখন কোনো একটি বিভক্তি বা বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হচ্ছে, তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। একাধিক কারকে একই বিভক্তি ব্যবহৃত হচ্ছে, মানে একই বিভক্তি বিভিন্ন কারকে ব্যবহৃত হলেও সেই মানে সেই কারকটাকে সে জাস্টিফাই করছে, নামপদকে সে ক্রিয়াপদের সঙ্গে অন্বিত বা সম্পর্কযুক্ত করতে পারছে, সেই একাধিক কারকে ব্যবহৃত বিভক্তিকেই তির্যক বিভক্তি বলে। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক যেমন আছে। যেমন এই যে দেখালাম যে এই যে বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে, তা বনে এ বিভক্তি অধিকরণ কারক। অন্ধজনে দেহ আলো যদি বলি, মানে অন্ধজনে নিমিত্তে দেহ আলো, যেটা আমি একটু আগেই বোঝালাম, নিমিত্ত কারক। সে কলমে লেখে, করণ কারক। আমি যদি বলি পাগলে কিনা বলে, পাগলে মানে কে কিনা বলে, কর্তৃকারক। এই যে একই বিভক্তি, দেখো এ বিভক্তি, প্রত্যেকটাতে একটা করে এ বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু কারক গুলো প্রত্যেক ক্ষেত্রে বদলে গেছে, বাক্যের ব্যবহার অনুযায়ী বদলে গেছে, বাক্যের ব্যবহার অনুযায়ী তো আমরা কারক নির্ণয় করি। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে একই বিভক্তি, একটি বিভক্তি, কোনো একটি বিভক্তি বা একাধিক বিভক্তি যেটাই হোক না কেন, সেটা যদি একাধিক কারকে ব্যবহৃত হয় এবং সেটা একাধিক কারককে একই রকম ভাবে জাস্টিফাই করে বা নামপদকে একই রকম ভাবে সম্পর্কযুক্ত করে ক্রিয়াপদের সঙ্গে, সেটাকে বলা হয় তির্যক বিভক্তি। আর শূন্য বিভক্তি তো বললামই, যে যেটা হচ্ছে যে বিভক্তির কোনো চিহ্ন থাকে না, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। আচ্ছা, তো এই হলো কারক, এই হলো অকারক। যতটুকু সম্ভব হলো এই দেড় দেড় ঘন্টার মতো ক্লাসে, হ্যাঁ 7:30টায় শুরু হয়ে গেছে, অলরেডি 9টা বাজে। তো সেক্ষেত্রে আপাতত আমি ক্লাসটা শেষ করব। এরপর আর যদি কারোর কিছু জানার থাকে, বক্তব্য থাকে, তাহলে সেটা অবশ্যই সেটা নোটে পেয়ে যাবে, এবং নোট পেলে আশা করি সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। এবং কারকের ক্লাস একটু লেন্দি হয়, আমাদের কিছু করার নেই। আহ তবুও বলবো যে হয়তো এর মাঝখানে কিছু বাকি থেকে গেল, কিছু কথা বাকি থেকেই যায়, সবটা একসাথে 100% দিয়ে দেবো এটা বললে ক্লাস কোনোদিনও শেষ হবে না, অনন্তকাল চলতেই থাকবে। যেমন কর্তার বিভিন্ন রকম ভাগ, কর্মের বিভিন্ন রকম ভাগ, করণের বিভিন্ন রকম ভাগ, এগুলো হয় প্রত্যেকটা ব্যাকরণ বইতেই গাদা গাদা ভাগ দেখতে পাবে। সেগুলো খুব কঠিন কিছু না, আবার ভীষণ যে ইম্পর্টেন্ট সেরকমও কিছু না। ইম্পর্টেন্ট অবশ্যই, পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু নয় এটা একদম বলাটা মানে চরমতম পাপ এটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট অবশ্যই, সব ইম্পর্টেন্ট, যা দেখতে পাচ্ছ সব ইম্পর্টেন্ট, কোথা থেকে কি প্রশ্ন আসবে আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো খুব ছোট ছোট জায়গাকেও কখনো ইগনোর করবে না, কখনো ভাববে না যে এই জায়গাটা ছোট, এই জায়গাটা বাদ দিয়ে দিয়ে এই জায়গাটা না দেখলেও চলবে না। যেটা জানবে যে একটা একটা ছোট জিনিস, একটা ছোট জায়গা, সেখান থেকেই একটা উম, বড় প্রশ্ন আসতে পারে, সেখান থেকেই হয়তো একটা এমন প্রশ্ন হলো যে জায়গাটাকে হয়তো আমরা ধরতেই পারলাম না। ঠিক আছে? ফলে আমি যতটা সম্ভব ছোট ছোট জায়গাগুলোকে ক্লাসে দেখানোর চেষ্টা করেছি। এবার বাকি যদি আর কারোর কোনো অসুবিধে থাকে, যদিও ক্লাসে খুবই কমজন আছে আমি দেখতে পাচ্ছি, প্রায় নেই বললেই চলে। তো সেক্ষেত্রে যদি কেউ ক্লাসে থেকে থাকে তাহলে রেসপন্ড করতে পারে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বলতে পারে, যদি না হয়ে থাকে তাহলে ক্লাস আজকের মতো আপাতত এই কারণেই। আবার নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা হবে। গুড নাইট।